আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এটা কিছুটা প্রিম্যাচিওর আলোচনা। অর্থাৎ এখন আমরা গোটা জাতি যে বিষয়টা নিয়ে অত্যন্ত বেশি চিন্তিত আলোচনা করছি, কনসার্ন হচ্ছে যে আমাদের যে সংস্কার, রাষ্ট্র কাঠামোর যে সংস্কার, সেই সংস্কারের চূড়ান্ত পর্যায়ে আমরা এখন আসতে পারি। আবারও নির্বাচন নিয়েও আপনার একই ব্যাপার আছে এবং জাতি এখন ওই দিকেই কিছুটা আপনার মনোনিবেশ করেছে। আমি ব্যক্তিগত ভাবেও বলা যেতে পারে যে ওভারওয়েলড এই জিনিসগুলোর, এই সমস্যাগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কথা বলেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, এটা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। এবং আমরা এখন যে সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলছি, একই সঙ্গে যে অনেকে আমরা অর্থনৈতিক কাঠামোর কথা বলছি, সেগুলো একদিনের এই যে দীর্ঘদিনের যে সমস্ত অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, দুরাচার, সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করবো, এটা মনে করার কোন কারণ আছে। আনন্দের কথা এই যে এবার একটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যে 52 বছরে, 53 বছরে আমরা একটা নিয়মিত ভাবে, শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি। সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলবো, এটা মনে করার কারণ চলে আমার কাছে মনে হয় না। আমরা চেষ্টা করছি, যারা রাজনীতি করছি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, আপনারা এখানে কথা শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী রাজনীতিবিদদের কাছে, আমরা চেষ্টা করছি এবং এই 52 বছর ধরে চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে যে আপনার, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্ন ভাবে কোনো কিছু করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। এটা আপনার সুনির্দিষ্ট চিন্তা ভাবনা প্রয়োজন, সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন, সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন। এই কথাগুলো এই জন্য বলছি অত্যন্ত জোরে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি, ভয়াবহ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে। এই যে আপনার সামাজিক সুরক্ষার কথা বলেছে, আলোচনা হচ্ছে, এইটাতে যে চেয়ারম্যান সাহেবরা বললেন, আমি নিজেও কিন্তু আপনার অভিজ্ঞতা আছে আমার এই স্থানীয় সরকারের দায়িত্ব পালন করার। অত্যন্ত সত্য কথা বলছেন যে ধীরে ধীরে এটা আরো খারাপের দিকে গেছে এবং এখানে যারা নির্বাচিত চেয়ারম্যান বা আপনার যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের হাতে ক্ষমতা কতটুকু তারা সবচেয়ে ভালো বলতে পারবে। কি ছিল উপজেলা ইলেকশন হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এদের দায়িত্ব যে কাজগুলোর, সেটা সংসদ সদস্য নিয়ে নিয়েছেন, যেটা তার কাজ নয়। অর্থাৎ এটাকে সিস্টেমটাই এমন হয়েছে রাষ্ট্রের যে তাতে করে সে দখল করে নিয়েছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে এই যে সংসদ সদস্যদের, তাদের যে ক্ষমতা আমাদের বরাবর উঠে এসছে, সব যে দলই হোক, সে ক্ষমতা আপনার একেবারে অমনিপোটেন্ট, সবকিছুর উপরে।
এবং আপনার যেখানে তার শুধুমাত্র আইন প্রণয়ন করার কথা, সেই জায়গায় সে রাস্তার আপনার ডেভেলপমেন্ট, বাড়ির ডেভেলপমেন্ট, স্কুলের ডেভেলপমেন্ট, এমনকি আপনার গাড়ি কেনা হবে কি হবে না সেটাও তার সঙ্গেও আপনার তার জড়িত আছে। এই যে বিষয়গুলো, আমার কাছে মনে হয় যে আপনার এগুলো হঠাৎ করেই একটা বিচ্ছিন্ন ভাবে এই সুরক্ষার বিষয়ে আলোচনা করে সমাধান করা যায় বলে আমার কাছে মনে হয় না। যেটা আমরা মনে করি, বিশ্বাস করি যে আসলে কাঠামোটা সংস্কার দরকার। যে কথা আমাদের সাকি সাহেব বলেছেন, আমাদের সাহেব বলেছেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাকে আগে আমার কাঠামোটাকে বদলাতে হবে, সেই কাঠামোতে আমাদের এই বিষয়গুলোকে অত্যন্ত মানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমাদের শিক্ষক ছিলেন ডক্টর আবু মাহমুদ, অর্থনীতি পড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, খুব বিখ্যাত শিক্ষক ছিলেন। তিনি মাঝে 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 খুব ভালো ভালো কথা বলতেন। তাহলে একটা কথা তিনি বলতেন, if you plant bygone tree, do you expect oranges from there? তুমি যে বেগুন গাছ লাগাও সেখান থেকে তুমি কমলা লেবু আশা করতে পারো। আমরা লাগাবো বেগুন গাছ আর আশা করবো আপনার কমলা লেবু, সেটা তো হয় না। আমাদের এই সিস্টেমটাই পরিবর্তন করতে হবে। ছাত্র জীবনের প্রথম দিকে একেবারে এই ব্রিটিশ আমলের একজন বিখ্যাত কবি, আপনারা অনেকের নাম শুনেছেন, যাই না, সুকান্ত, তিনি বলেছিলেন যে অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ। অবাক পৃথিবী অবাক যে বারে বার দেখি এই দেশে অন্যের মৃত্যুরিকার বাস। এখন কিন্তু সেটা অত্যন্ত মানে অ্যাপ্রোপ্রিয়েট। এটা আপনার আমরা চোখের সামনে দেখতে পাই এই বিষয়গুলো, যে আমাদের সমাজে এই যে আপনার বৈষম্য, আমাদের এই সমাজের যে আপনার শোষণ, একটা শ্রেণীকে আরেকটা শ্রেণী শোষণ করছে, সেই শোষণের মধ্য দিয়েই আপনার যেটা বলেছে সাকি, ওই কথাগুলো সত্য কথা। এই জন্য আমার কাছে মনে হয় যে আমরা এখন যে সুযোগটা সামনে এসছে, এই সুযোগটা আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈষম্যহীন একটা সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি, তাহলে হয়তো বা এই যে আপনার আমাদের যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটার কিছুটা মূল্য হয়তো আমরা পাবো। আমাদের ছেলেরা যে প্রাণ দিল সেটারও কিছুটা হয়তো আমরা মূল্যায়ন করতে পারবো। আমাদের সব আলোচনা কি কিন্তু একটা বিষয়ের উপরে গুরুত্ব দিচ্ছেন, সেটা হলো শিক্ষা। আমি বলছি এটা কোনোটাই বিচ্ছিন্ন না। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের চাকুরি, কর্মসংস্থান, উৎপাদন, কৃষি, সবকিছু নির্ভর করছে তার রাষ্ট্র কাঠামোর উপরে। সবকিছু নির্ভর করছে যে কাদেরকে জনগণ নির্বাচিত করছে, সবকিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে। আওয়ামী লীগকে তো ভোট দিয়েছিল, তাই না? একেবারে প্রথমে 2008 সালে ভোটই তো দিয়েছিল। সেই আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে, একেবারে তার বলা যায় যে ভূমিধস করে দিয়েছে। সেই জায়গায় এখান থেকে আবার 1 বছরে 3 বছরের মধ্যে আপনি সবকিছু ঠিক করে ফেলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। সামাজিক সুরক্ষা কার? নাগরিকের তো, মানুষের তো। সেটা আপনার বিধবাই হোক আর সেটা আপনার কম পয়সার বয়স্কই হোক, সবকিছু সেটাও নির্ভর করছে তার কাঠামোর উপরে, তার ব্যবস্থার উপরে। আজকে আমাদের সবকিছুই আপনার নির্ধারণ করে আমরাই নির্ধারণ করে সবকিছু, এবং সেখান থেকে আমরা সবকিছু নেমে আসি। এবং আপনি খেয়াল করে দেখবেন, আমার কাছে তো অবাক লাগে যে একজন স্কুল শিক্ষক, তার সমস্যার সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হয়, সেন্ট্রালে আসতে হয়, যে তার তো কোনো প্রয়োজন নেই। আমার যে জেলাতেই সেটা যথেষ্ট সমাধান পাই, কিন্তু ওই যে সিস্টেম
ওই সিস্টেম যদি সেন্ট্রালে না আসে তাহলে ঘুষটা আসবে করতে। এগুলো হচ্ছে বাস্তবতা, শুনে খারাপ লাগবে বাট ইউনিভার্সিটিতে শিক্ষকদের আপনার নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে দিতে পারবেন এটা খুব ডিফিকাল্ট। এটা সত্য কথা। ওয়েলফেয়ার স্টেটের কথা সে আপনার কল্যাণমূলক রাষ্ট্র। আমরা তো এখন আর বিপ্লব করতে পারছি না, আমাদের তাকি সাহেবরা যেটা স্বপ্ন দেখেন আমরা অনেক সময় স্বপ্ন দেখতাম, কিন্তু এটা বাস্তবতা যে এখন আমরা সেই বিপ্লব আমরা আর করতে পারছি না। তো আমাদেরকে এখন এই ওয়েলফেয়ার স্টেট, এই কল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করি এমন সিস্টেমের মধ্যে যেতে হবে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম ন্যূনতম যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবে জনগণ। এটা ন্যূনতম। এবং এখানে যে আপনি সব পেয়ে যাবেন তা পাবেন না, কিন্তু ন্যূনতম পাওয়া যেতে পারে। সুতরাং এটা আপনার, আমি মনে করি যে আপনার চূড়ান্ত কোনো কিছু বলা এই মুহূর্তে বিটিকার যেটা এক্সপেক্ট করছে এটা সম্ভব না। এটা আপনার আস্তে আস্তে যদি সিস্টেম চলতে থাকে, এই নির্বাচন বারবার হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে, জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাকে প্রত্যেকবার জনগণের কাছে যেতে হয় যে ভোট দেওয়ার জন্য, তাকে ভোট পাওয়ার জন্য, তাহলে হয়তো সেই জায়গায় কিছুটা আসতে পারে। আমরা তো যেই মাত্র আপনার আমাদের শেষ হয়েছে আপনার এই গণ অভ্যুত্থান, তারপরে যখনই আমরা আপনার নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি, তখনই তো আমরা বিবাদ শুরু করেছি, তর্ক বিতর্ক শুরু করছি। ভালো তর্ক বিতর্ক হবে গণতান্ত্রিক। এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায়। আমাকে সাকিব সাহেব বারবার বলছেন যে এমন কিছু বলবেন না যেটাতে হতাশা। আমি হতাশাবাদী লোক কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনা গুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। আমাদের যেটা আমি মনে করি যে দায়িত্ব আমাদের, যারা আমরা লড়াই করছি, করে চলেছি, আমাদের দায়িত্ব হবে সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা আপনার জনগণ কথাটা আমাকে খুব বেগ মনে হয়। কারণ কোন জনগণ, কারা? সেটা কি আপনার সালমান রহমান, নাকি আপনার সালাম, নাকি আপনার আমাদের কলিমুদ্দিন সলিমুদ্দিন, তাই না? এখানে ওই জায়গাগুলোতে আমাদের আসতে হবে, আলোচনা করতে। আমাদের এখানে একজন বিজ্ঞ অর্থনীতিবিদ আছেন, তিনি কথা বলেছেন বাস্তবতার প্রেক্ষিতে। এই চেয়ারম্যান সাহেবের যে কথা বললেন, সাধারণ মানুষরা যে কথা বলছে, ওই যে রিক্সাওয়ালা ভাইরা যারা প্রাণ দিয়েছে এবার যুদ্ধে, যারা আপনার এই যে রিক্সা চালায়, রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলে, তাদের কথাবার্তা শুনে যখন জনপ্রতিনিধিরা সত্যিকার অর্থে জনগণের সমস্যার সমাধান করার জন্য আন্তরিক হবেন, আমি কিন্তু বলছি না যে পারবেন, আন্তরিক হবেন, সততার সঙ্গে করবেন, তখনই হয়তো আমরা কিছুটা আরো পথ দেখতে পাবো। আমি কোন তাত্ত্বিক আলোচনায় গেলাম না। আমাদের বিটিকা যে টু দি পয়েন্ট যে অ্যান্সার গুলো চেয়েছে, সে উত্তর দেওয়ার কোন অবকাশ আছে বলে আমি মনে করি না। এটা আমার সিস্টেমের উপর নির্ভর করে। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি
জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। সেটাই হবে আমাদের, আমি মনে করি আপাতত এটা একটা ভালো পথ বেরোবে, যেখানে গিয়ে আমি হয়তো কিছুটা সমস্যার সমাধান করতে পারবো। শিক্ষা শিক্ষা শেষ, শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে, স্বাস্থ্য শেষ হয়ে গেছে, সেগুলোকে আপনাকে আবার নতুন করে গড়ে তোলার জন্য তো মানুষ লাগবে, সেই মানুষগুলো তো তৈরি করতে হবে আপনাকে। আজকে দুর্ভাগ্যজনক ভাবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, আপনি সেক্রেটারিয়েটে যাবেন, আমার জানি এরপরে আমার অনেক অনেক কথা বলবেন, সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন, অনেক ক্ষেত্রে তারা অসহায়, অনেক ক্ষেত্রে তারা অসহায়। তারপরেও আমরা আশা করি যে তারা যদি চেষ্টা করেছেন, সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের এই কমিশন গুলো আছে, তারা সবাই মিলে, আমরা সবাই মিলে একটা শুরু করতে পারি, যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ, একটা একটা বাংলাদেশ যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সকলকে।